আমেরিকার নিউ ইয়র্ক টাইমসের একটি গোপন ইনস্ট্রাকশন ফাঁস হয়ে গেছে। একজন সাংবাদিক ফাঁস করে দিয়েছেন। তা হচ্ছে নিউ ইয়র্ক সেই টাইমসের বিভিন্ন স্টাফদেরকে সার্কুলেট করা হয়েছে এই ইনস্ট্রাকশন দিয়ে যে ইসরায়েলের ক্ষেত্রে জেনোসাইড, ম্যাসাকার এই শব্দগুলো সাবধানে ব্যবহার করতে হবে। অকুপাইড টেরিটরি এবং গাজার যারা ডিসপ্লেসড হয়েছেন সাধারণ প্যালেস্টিনিয়ানরা, তাদের ক্ষেত্রে এই রেফিউজি শব্দটা ব্যবহার করার ক্ষেত্রে অর্থাৎ রেফিউজি ক্যাম্প এই সকল শব্দ ব্যবহার ক্ষেত্রে আরও কশন দেওয়া হয়েছে যে এগুলো সাবধানে ব্যবহার করতে হবে, বুঝে শুনে ব্যবহার করতে হবে এবং বিভিন্ন রকম গোজামিল দেওয়া হয়েছে ইনস্ট্রাকশনের পেছনে। এটাই হচ্ছে পশ্চিমা বাক স্বাধীনতার হিপোক্রেসি। যখন ইসরায়েলের ব্যাপার আসে তখন জায়নিজম, জুডাইজম সব গোলপাল পাকিয়ে ফেলা হয়। আবার অ্যাপারথেইড শব্দ ব্যবহারের ক্ষেত্রে নানা রকম রেস্ট্রিকশন আছে। বিভিন্ন সরকারি অনুদান পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন স্টেটে বাধা নিষেধ আছে যদি ইসরায়েলের প্রতি সমর্থন না থাকে। এটাই হচ্ছে পশ্চিমা বাক স্বাধীনতার নমুনা। সেখানে ইউক্রেনের ব্যাপারে হিপোক্রেসি কাকে বলে? কয়েকটা বোমা পড়লে ফাটিয়ে ফেলেছে, মরে যাচ্ছে মানুষ, কান্নাকাটি। আর অপর ক্ষেত্রে যখন এটা প্যালেস্টাইনের ইস্যু আসে, ইসরায়েল বোমা মেরে ফাটিয়ে ফেলছে, হসপিটাল ধ্বংস করছে, তারা দেখেও দেখে না। তারা পশ্চিমা সাংবাদিকরা মুখে তালা বেড়ে বসে থাকে। এদের এখানে রাজনৈতিক উদ্দেশ্যে বাক স্বাধীনতা চলে। এটা হচ্ছে পশ্চিমা বাক স্বাধীনতা। আর যখন আপনি অযথা ধর্মকে ক্রিটিসাইজ করেন, মকিং করেন, একটা আছে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। ইসলামী বিশ্ব সবসময় কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমে সমর্থন দিয়ে এসছে। মোল্লা মৌলবীদের কথা আলাদা। মোল্লা মৌলবীরা পড়াশোনা করে না, তারা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বোঝেও না, ডিবেটে অংশগ্রহণ করে না। কিন্তু পশ্চিমে তথা মুসলিম বিশ্বে অনেক বিখ্যাত স্কলার আছেন যারা প্রতিনিয়ত অন্য ধর্ম এমনকি নাস্তিকদের সাথে তারা ডিবেটে অংশগ্রহণ করছেন। অসংখ্য আছে, শেখ আহমেদ থেকে শুরু করে শেখ হামজা এবং অনেকে আছেন বড় বড় স্কলার যারা অমুসলিমদের সাথে ডিবেট করছেন। কোথায়? সেখানে তো মারামারি, কাটাকাটি, হুমকি হয় না। কিন্তু এখানে বাক স্বাধীনতার নামে মকারি ঠিক আছে। আপনি ওই ধর্মের নবীকে আপনি একেবারে উলঙ্গ করে ফেলছেন, ওই ধর্মের নেতাকে আপনি যারা প্রবক্তা তাদেরকে আপনি ফাটিয়ে ফেলছেন। এইসব মকারি ঠিক আছে, এগুলো বাক স্বাধীনতা। এগুলো হচ্ছে ভণ্ডামি, এগুলো বাক স্বাধীনতা নয়। যে অযথা মানুষকে খোঁচা দেওয়া, মানুষের একটা সেন্সিটিভ ইস্যু, তা আপনারা মানেন বা না মানেন। পশ্চিমে ধর্ম আর সেন্সিটিভ ইস্যু না, হু কেয়ার্স? ইস্টে এটা সেন্সিটিভ ইস্যু। সুতরাং এগুলো কনস্ট্রাকটিভলি সমালোচনা করতে হবে এবং সেন্সিটিভিটি বজায় রেখে সমালোচনা করতে হবে। যারা কনস্ট্রাকটিভ এবং একাডেমিক সমালোচনা করতে পারেন এই সকল ডেলিকেট ইস্যুতে, তারা তাদের হলনেস অর্থাৎ চিন্তার অগভীরতা প্রকাশ করছে, কারণ তারা আসলে পড়াশোনা করে না। কিছু ক্রিটিসিজম মুখস্থ করে এসে তারা এমনভাবে আওড়ায় যেন তারা অনেক পড়াশোনা করেছে। মানবাধিকার কাকে বলে? মানবাধিকার, আমরা মনুষ্যত্ব, আমরা হিউম্যান রাইটস, আমরা কি মানবতাবাদী, এই যে কথাগুলো বলে, এগুলো হচ্ছে ভণ্ডামি টার্ম। আমি মানবাধিকার নিয়ে 30 বছর কাজ করেছি। 30 বছর আমি ব্রিটেনে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, বাংলাদেশে, উপমহাদেশে আমি বহু বছর বড় আমি অফিসে ল ফার্মে আমি কাজ করেছি। মানবাধিকার নিয়ে আমি বহু বছর, রেফিউজি নিয়ে বহু বছর কাজ করেছি। কোথায়? এখানকার জেনিভা কনভেনশন, যেটা কিনা জাতিসংঘ থেকে অনুরোধ করা হয়েছে। এই যে জেনিভা কনভেনশন, এই জেনিভা কনভেনশন যে রচনা করা হয়েছিল, এখানে যে রেফিউজির ব্যাপারে বা রাজনৈতিক আশ্রয় বা আশ্রয় প্রার্থীর ব্যাপারে যে আইন প্রণয়ন করা হয়েছে, সেটা তো পশ্চিমাদের ভণ্ডামিতে তৈরি করা হয়েছে। ভণ্ডামি। কারণ কি জানেন? এখানে অর্থনৈতিক কারণে রাজনৈতিক বা আশ্রয় প্রার্থনা গ্রহণযোগ্য নয়। তাহলে মানুষের জন্মগত অধিকার থাকা উচিত যে সারা বিশ্ব হচ্ছে সৃষ্টিকর্তার ভূমি এবং সেখানে যেখানে খুশি ইচ্ছা আমি যেতে পারবো। আমি যদি কোথাও ক্রাইম করি তার শাস্তি হবে, সেই দেশের ল্যান্ড আমাকে পানিশমেন্ট দেবে, কিন্তু আমি যেতে পারবো না কেন? এই যে বিভিন্ন ইমিগ্রেশন আইন করে মানুষের গতিপথকে আবদ্ধ করে দেওয়া হয়েছে এবং পশ্চিমারা, বিশেষ করে ব্রিটেন, এই যে পৃথিবীর বিভিন্ন ম্যাপ এঁকেছে,
এবং পশ্চিমারা ইউরোপিয়ানরা কেক কাটার মতো করে বিভিন্ন দেশের বর্ডার সৃষ্টি করেছে এবং তারা বলেছে এটা তোমার, এটা তোমার, এটা তোমার, তারপরে বিভিন্ন বর্ডার বানিয়ে প্যাচ লাগিয়ে থুয়ে দিয়েছে, যাতে করে বর্ডারে ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, আর ওরা ইউরোপিয়ান ইউনিয়ন বানিয়ে বসে রয়েছে। এই যে অভিবাসী আইন করেছে, কেন করেছে? কারণ 200 বছর এই সকল ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা তারা শাসন এবং শোষণ করে এখন বলছে আমাদের ভূমিতে আসতে পারবে না, আমাদের দরকার ম্যানেজড মাইগ্রেশন। কোথায়? আমাদের দেশে যখন গিয়েছিল তখন কি ম্যানেজ মাইগ্রেশন ছিল? ব্রিটিশ ইম্পেরিয়ালিস্টরা যখন গিয়েছিল তখন তো তারা আমাদের দেশে গিয়েছিল ব্যবসার উদ্দেশ্যে, বিজনেস করার উদ্দেশ্যে গিয়ে শাসক হয়ে বসে গেছে। যারা ইম্পেরিয়ালিস্ট তারাই রচনা করেছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস যখন রচনা করেছিল এলেনর রুজভেল্ট, প্রেসিডেন্ট রুজভেল্টের বউ, তখন আমেরিকা অলরেডি কয়েক বছর আগে হিরোশিমা নাগাসাকিতে বোমা ফেলেছিল। যারা হিরোশিমা নাগাসাকিতে বোমা ফেলে তারা হয়ে যায় জাতিসংঘের গুরু, 5টা পার্মানেন্ট স্থায়ী। সারা বিশ্ব কথা বলে একদিকে, এক আমেরিকা বা অন্য কোনো দেশ ভেটো দিলে সব শেষ। এটি হচ্ছে মানবাধিকার। 13,000 শিশু হত্যা করেছে, বলা যাবে না খুব একটা মানবাধিকার। এই মানবাধিকারের লেকচার তাদের মুখে মানায় না। সুতরাং মনুষ্যত্বের কোনো ইউনিভার্সাল সংজ্ঞা তো নেই। তাদের কাছে মনুষ্য সংজ্ঞা আর আমাদের কাছে মনুষ্য সংজ্ঞা ভিন্ন। কারণ যখন ইসরায়েলের নেতানিয়াহু এবং তার সব ক্যাবিনেটরা গাজার সমস্ত মানুষদেরকে মানুষই মনে করে না, বলে অ্যানিমালস, পশু, তখন সারা পশ্চিমা বিশ্বের নেতারা তো এটাকে ধিক্কার দেয় না। কারণ তারা অনেকেই আমাদের এশিয়া এবং আফ্রিকার মানুষকে মানুষই মনে করে না, কারণ তাদের ধর্মকেও তারা ওয়েস্টার্ন বানিয়েছে। জিসাস ক্রাইস্টের নামটা পর্যন্ত তারা ঠিক করে বলে না। যিশুর নাম কি জিসাস ছিল? আরে যে এই লেটারটাই তো ছিল না আজকে থেকে 500 বছর আগে। তারা নামকে ট্রান্সলেশন করে বানিয়েছে জিসাস, তারপরে তাকে দিয়েছে এই সাদা চামড়া নীল চোখ। তাদের ধর্মকে পর্যন্ত ইউরোপিয়ান করে ফেলেছে। সেখানে ক্রিসমাস, সেখানে এই যে ইস্টার কেক, ইস্টার এগ, এগুলো করতে গেল। এগুলি কি জিসাসের ধর্ম ছিল? এই যে তারা মিডল ইস্ট বানিয়েছে, সুয়েজ খাল তো 1950-এর আগে সুয়েজ খালই ছিল না। এই যে সুয়েজ খাল কেটে আফ্রিকার একটা অংশকে কেটে ওই পারে বানিয়ে ফেললো মিডল ইস্ট। কারণ কি? কারণ জিসাসকে মিডল ইস্টার্ন বানাতে হবে। জিসাস যে আফ্রিকান এটা বলতে লজ্জা লাগে, কিন্তু বাইবেলে বলে জিসাসের চামড়ার রং ছিল আমাদের মতো। সুতরাং সব কিছুকে পশ্চিমা ধাঁচে নিয়ে গেছে, সব কিছুকে তাদের ধাঁচে নিয়ে গেছে। সুতরাং তাদের কাছ থেকে শিখতে হবে আমাদের মানবাধিকার লেকচার। দুর্ভাগ্য আমাদের দেশ দরিদ্র বলে তারা যেটা গেলায় তারাই গিলি আমরা, আর তাদের কথায় আমরা নাচি, যেমনি নাচাও তেমনি নাচি। কারণ কি? আমাদের দেশের যে সকল দুর্নীতিবাজ রাজনীতিবিদরা যখন ক্ষমতায় থাকে অন্য দলকে তারা স্থান দেয় তাদের দেশে, আবার যখন ক্ষমতা চেঞ্জ হয় যাদের কারণে দুর্গতিতে আমরা পড়েছিলাম তাদেরকেও আবার উল্টো রাজনৈতিক আশ্রয় দেয়। বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের নেতাদের দেয়, আওয়ামী লীগ ক্ষমতা থাকলে বিএনপি নেতাদের দেয়। কোনো প্রিন্সিপাল নাই। কারণ কি? যেমনি নাচাও তেমনি নাচি, আমরা পড়ে গেছি ফ্যাকরায়। কিন্তু সময় শেষ হয়ে আসছে। এখন অবশ্যই সময় আসছে এই সকল ভণ্ডামির মুখোশ খুলে দেওয়ার, এবং আমরা সত্য কথা বলে যাব। পশ্চিমে মনে করবেন এখানে বাক স্বাধীনতা আছে। এখানে সরকারের পলিসিকে সমালোচনা করলে কি হয় দেখেন নাই জুলিয়ান আসাঞ্জের অবস্থা? আপনাকে কোথায় কিভাবে ফেলে দিবে, ফাঁসিয়ে দিবে আপনি বলতে পারেন না। কিন্তু কেউ না কেউ তো সত্য কথা বলতে হবে। এর জন্য দরকার আমাদের মতো মানুষদের, কারণ আমরা কোনোদিন পরোয়া করে কথা বলিনি। দেশ থেকে 10,000 মাইল দূরে এসছি ভণ্ডামি কথা করার জন্য নয়, সত্য কথা বলে যাব, তা পৃথিবীর যে প্রান্তেই হোক।